ওয়েলকাম ব্যাক ফ্রম রাঙামাটি। আই হোপ সবাই খুব ভালো আছেন। ঘড়িতে বাজে মাত্র 7টা আর ঘুমের থেকে উঠে গেছি একটু আগে আমরা। আর ঘটনা হলো এত পরিমাণ কুয়াশা কাপ্তাই লেকে, মনে করেন লেকে বুঝে যেতেছেন এরকম একটা অবস্থা, মানে পুরা কুয়াশা আচ্ছন্ন হয়ে রয়েছে জায়গাটা। সূর্য অল্প অল্প উঠতেছে আর এখন একটা ছোট করে ড্রোন শট নিব। তো ড্রোন শটে দেখা যাক। আর সারাদিন কি কি করব না করব তা তো ব্লগে দেখবেনই, আজকে ব্লগে দ্বিতীয় পর্ব, আর বাকিটা আস্তে আস্তে আসবে। আমরা এখন আছি বড়গাং রিসোর্টে। এটা একটা রেস্টুরেন্ট ছিল, এখন বড় করে রিসোর্ট বানানো হয়েছে। আর এখানে কি কি আছে তা এক নজরে দেখে ফেলি আমরা। এখানে বাম পাশে কিছু জায়গা আছে বসার জন্য, ওই পাশে আছে হলো একটা দোলনা, দোলনার ওই পাশে তো আড্ডা দেওয়ার মতো জায়গা। তারপর মানে এখানে একটা রিসোর্ট একটা ভাব আছে। ম্যাক্সিমাম জায়গায় এরকম কি বলে ছাতার মতো দেওয়া। আর এখানে একটা মাচাং আছে, আর এখানে বসে আপনি একটা ছবি তুলতে পারেন যে আপনি একটা বড়গাং রিসোর্টে আসছেন, এটা তার একটা প্রমাণ। আর এখানে হলো মাচাং ঘর। আর আমরা যে হোটেলে উঠছি হোটেলটা ওই সাইডে, আর এই পাশে আরেকটা মাচাং ঘর আছে, দুইটা মাচাং ঘর। আর এখান দিয়ে যদি যাই গেলে আমরা আরেকটা মাচাঙ্গর দেখতে পাবো। এই মাচাঙ্গর পার হলে তারপরে নিচে একটা কাইকিং করার মতো একটা জায়গা আছে। আমি যতদূর জানি, আমি আপনাদের সাথে প্রথম যাচ্ছি এখন, আগে যাইনি। কালকে আস্তে আস্তে সন্ধ্যা 7টার বেশি বেজে গিয়েছিলো, এই জন্য আর কালকে কিছু করতে পারিনি। তারপর এখন আসছি। এখানে একটা দুইটা তিনটা চেয়ার দেওয়া, রাত্রে জানলে এখানে এসে আড্ডা মারতাম। তারপর আর সামনে তো পুরো একটা কাপ্তাই লেক ভিউ, যা অন্যরকম একটা অবস্থা, যা ভাষায় প্রকাশ করার মতো না। মানে কৃত্রিমভাবে যে এত সুন্দর একটা লেক বানানো সম্ভব, এটা কাপ্তাই লেকে না আসলে হয়তো বা কেউ জানতোই না। আর এখানে আর আমাদের হোটেলটা হলো ওই পাশে, ওই যে আমাদের রুমটা দেখা যেতেছে কিনা বলতে পারতেছি না, এই সাইডে হলো আমাদের রুমগুলা। তারপর এখানে হলো কাইকিং স্পেস, কাইকিং দেওয়া আছে, লেখাই আছে সব কিছু। 60 মিনিট 200 টাকা, 30 মিনিট 100 টাকা। তারপর এখান থেকে নাকি আবার বোট ভাড়া করেও আপনি এই যতগুলো স্পট আছে রাঙামাটি কাপ্তাই এলাকায় সবগুলো স্পেস আপনি ঘুরে আসতে পারবেন। তারপর ওই বোটের ভাড়া জিজ্ঞেস করলাম, ভাই কত রাখবেন? বললো ভাই সারাদিন থাকতে হবে, সারাদিন 3,500 টাকা। মানে এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে বোটেই রাখবে, আপনাকে ঝুলন্ত ব্রিজ, তারপর মানে যত জায়গাগুলো আছে আমি একটু পরে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো জায়গাগুলোর নাম। ইচ্ছা আছে একটু পরে রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ, পোলোয়েল পার্ক, ওগুলা যাওয়ার সময় এক নজর দেখে যাব। এরপর আমরা বান্দরবনের দিকে আগাইতে পারি, দেখা যাক, আল্লাহ ভরসা। এখন আমরা কাইকিং করতে যাচ্ছি 1 ঘন্টার জন্য, ঘোরাফেরা করে কাইকিং করে পরেরটা পরে দেখা যাক। এই আমাদের নৌকা। এই গাইস, ঘড়িতে যখন বাজে 9টা 10, তখন আমরা কাপ্তাই নদীর একবারে মাঝামাঝি অবস্থায় আছি। সে একটা অবস্থা, যা ফিলিংসটা হইতেছে না ভাই। কিন্তু ঝামেলা হলে একটা, এই রোদটা পুরো চোখের উপরে পড়তেছে। চশমাটা পইরা থাকার কারণে এখনো রিল্যাক্স আছি, নয়তো এতক্ষণে হয়ে যেতাম গা। ভালো লাগতেছে, ওয়েদার ইজ সো কুল, ঠান্ডা গরম মিক্স একটা ওয়েদার।
আর এখানে আসলে মাস্ট বি কাইকিংটা করবেন, আর কিছু করেন আর না করেন, কারণ এখানে কাইকিংটাই হলো মেইন একটা আকর্ষণ। আপনি যে কৃত্রিম একটা নদের ভিতরে আসছেন, এখানে মাঝখানে যদি না যান তাহলে তো এটার ফিলটা পাবেন না। আর যদি পারেন বোটে করে ঘুরতে তাও বেস্ট, তাও ভালো, ওইটাও করতে পারেন। তো আমরা একটু কাইকিং করি, পরে আবার ব্রেক করব। লেকের পাড়ে বসে এক কাপ কফি খাওয়ার জন্য এক আমিত্রর মতো লাগে। বাসার কফি আর এখানের কফি কিন্তু সেমই, কিন্তু দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে। যেমন মনে করেন বাসার কফি শুধু বাসার ভিতরেই সীমাবদ্ধ, চারপাশে দেয়াল। কিন্তু এখানে বিষয়টা হলো চারপাশে পুরো লেক, লেক আর লেক, লেক চারপাশে, লেক আর চারপাশে বদ্ধ দেয়াল। দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা এখানে রয়েছে। আর এখানে বসে এক কাপ কফি খাওয়া মানে একটা যে কি ভালো লাগে ভাই। আপনার সারাদিনে যে পরিমাণ, সারা মাসে যে পরিমাণ ক্লান্তি কষ্ট করছি, সব কষ্ট মনে এখানে এসে ডাউন হয়ে গেল। আর ট্রাই করবেন ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে পিক ডেতে না আসার, কারণ তখন আসলে খুব পেইন হয়। তখন অনেক মানুষের চাপ, মানে কলহলের মতো একবারে চিল্লি একটা বাজে অবস্থা। ট্রাই করবেন এমনি নর্মালি আসতে, তাহলে মনে করেন সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন। তো এরপর এখন আমরা রওনা দিব হলো রাঙ্গামাটির দিকে। রাঙ্গামাটির যে মেইন পর্যটক স্পট আছে দুইটা, ওই স্পটগুলো ঘুরবো। তো গাইস বের হয়ে যাচ্ছি। আর এই ছিল আমাদের হোটেলের পুরা ভিউ। এই হলো বারান্দা, এই হলো ওয়াশরুম, মানে অস্থির একটা হোটেল ভাই। যাই কোন ওয়াশরুমটা জোস, খাটটাও জোস, সব কিছু মিলে একটা ভালো একটা টাইম স্পেন্ড করলাম আজকে। আর এখন সেই ঝামেলাপূর্ণ কাজ, ব্যাগ বাঁধাবাঁধি। এই ছিল আমাদের হোটেলের মেইন ইয়াটা। এখানে দুইটা, এখানে একটা আর এখানে একটা, একটা বিজু, একটা বিশু, আর একটা হলো শানগ্রাই। তো যাচ্ছি এখন, ব্যাগ ট্যাগ বেঁধে রওনা দিব আবার। তো এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। এখন আমরা যাব রাঙ্গামাটির 2-3টা প্লেসে ঘুরবো আগে, পরেরটা পরে দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হলো আবার পাহাড়ি খেলাধুলা, আর এই পাশে হলো পুরাটাই হলো কাপ্তাই লেক। এখন আমরা যাব আসাম বস্তি থেকে তারপর আরও 2-3টা প্লেস আছে এখানে, ওখান থেকে রাঙ্গামাটি দিয়ে ডাইরেক্ট বান্দরবন চলে যাব। তো আমরা অলরেডি চলে আসছি আসাম বস্তি, যেটা হলো একবারে পাহাড়ের দুই পাশ দিয়ে ভালো একটা অনেক বড় একটা ব্রিজ। তো আমরা এখন আসাম বস্তি পার হইলাম, এখানে একটু ফটো সেশন শেষ করে আবার রওনা দিয়ে দিলাম। ভালোই লাগতেছে। তো আমরা অলরেডি চলে আসছি ঝুলন্ত ব্রিজের রাস্তা কোনটা, এটা না, আরো 5 কিলো ভিতরে ঢুকতে হবে। এখানে একটু পাহাড় ফিল করে দিচ্ছে। এই যে ঝুলন্ত ব্রিজে গেটে ঢুকলাম। ঝুলন্ত ব্রিজ, ওয়েলকাম টু পর্যটন কমপ্লেক্স। এখান থেকে এখানে টিকিট ছিল, মনে পড়ছে। তো আমরা অলরেডি ঢুকে গেছি ভিতরে, ঝুলন্ত ব্রিজের ভিতরে। এখানে পার পারসন টিকিট হলো 20 টাকা করে, আর বাইক ভাড়া হলো 30 টাকা, টোটাল 70 টাকা পড়ছে।
এখন আমরা আছি ঝুলন্ত ব্রিজে রাঙামাটি, যখন ঘড়িতে বাজে 12:33। আর এখন আমরা ছোটো একটা ড্রোন শট নিয়ে চলে যাবো আবার পলোয়েল পার্কে। পলোয়েল পার্ক থেকে ডাইরেক্ট বান্দরবন। তো দেখা যাক কতক্ষণ লাগে। আর এই সেই বান্দরবন ব্রিজ, মানে ঝুলন্ত ব্রিজ, যা অসাধারণ। চারপাশে পাহাড় আর মাঝখান দিয়ে একটা লেক গিয়েছে, গিয়ে এর উপর দিয়ে একটা ছোট ব্রিজ করছে ঝুলন্ত। আমরা ঝুলন্ত ব্রিজ পার হয়ে এখন পলোয়েল পার্কের দিকে যাচ্ছি। চলে আসছি আমরা পলোয়েল পার্কের সামনে। এখানে বাইকটা পার্ক করতে হবে, করে তারপর ভিতরে ঢুকতে হবে। তো পলোয়েল পার্কে এক একজনের টিকিট হলো 40 টাকা করে, টোটাল 80 টাকা দিচ্ছিলাম আমাদের। তো এখন আমরা আছি পলোয়েল পার্কের ভিতরে। পলোয়েল পার্কের ভিতরে অবস্থাটা আসলে অনেক জোস, মানে এত সুন্দর সুন্দর ব্যবস্থা করছে। এখানে ঝুলন্ত ব্রিজ আসছে, তারপর এখানে একটা কি বলে একটা ওয়াচ টাওয়ারের মতো, তারপর ওই পাশে একটা লাম্প পয়েন্ট, মানে সব মিলে জিলা ভালোই লাগলো জায়গাটা। আহা, আমরা কিছুক্ষণ আগে এখানে দৌড়ে যেতে চেয়েছিলাম, কিন্তু এখানের অবস্থা মানুষ বেড়ে গেছে গা সেকেন্ডের ভিতরে। আর এখানে একটা ছোট ছোট সমুদ্র ফিল হয়, যদিও এটা কাপ্তাই লেক। তো এগুলা বিষয় না, আল্লাহর রহমতে খুব সুন্দর একটা জায়গায় আসছি। মাশাল্লাহ একটা জায়গা, মানে জায়গায় আসলে মাশাল্লাহ বলতে হবে, এরকম একটা জায়গা। আর আলহামদুলিল্লাহ যে আল্লাহ এরকম একটা জায়গায় আমাদের আসার সুযোগ করে দিছে। তো এখন আমরা দুপুরের খাবার খেয়ে আবার রওনা দিব। আর এইটা হলো পলোয়েল পার্কের ঝুলন্ত ব্রিজ। কাকের এত জ্বালা, কাকের ঝালায় সময় উড়িতে পারিনি, পরে আবার ব্যাগে ঢুকে ফেললাম। তো এখানে একটা ছোটখাটো ফটো সেশন করবো, দেখে জায়গাটা। তো গাইস, এখন আমরা যাচ্ছি হলো বান্দরবন, রাঙামাটি থেকে বান্দরবন। আর এই রাস্তাটা মেলা সুন্দর, অনেক কোনোভাবে বুঝতে পারবো না, মানে একবারে আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ি রাস্তা। আর এখান দিয়ে যেতে হলে একটা ব্যাপার হইলো যে দিয়ে যেতে হবে, একটা ফেরি পার হইতে হবে আর কি। একটা ফেরিঘাটটা এখন এখান থেকে 10 কিলোমিটারের মতো। আর এখন আমরা আছি কই আমি তো জানি না। আর চিন্তা করছিলাম যে আজকে রাত্রে মিরিঞ্জা ভ্যালিতে যেয়ে থাকবো, কিন্তু টাইম টেবিল কিছুই মিলতেছে না, মানে সব উল্টাপাল্টা হয়ে গেছে। মানে একবার উল্টাপাল্টা একটা অবস্থায় আছি, আর সময় কতক্ষণ লাগে বলতে পারতেছি না। আর এখন আসছি হলাম আমরা রাঙামাটি আর বান্দরবন হাইওয়ে যেটা বলে। তো যেতে থাকি, দেখা যাক কি হয় না হয়, আল্লাহ ভরসা। ও মাই গড, দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, একটা অন্যরকম একটা রাস্তার ফিল পেতেছি এখানে। এটা মনে হয় অন্য লেভেলের একটা ফিলিংস।
যা সবসময় প্রকাশ করার মতো না আর কি। এই রাস্তাটা ডাইনে বামে খাড়া ঢাল, উঁচা নিচা, এটা পাহাড় কম না, এটা বান্দরবন রাঙ্গামাটি সংযোগস্থল। বান্দরবন আর রাঙ্গামাটির যে ভিউটা, এটা এই রাস্তায় ফুটে তুলছে কাইন্ড অফ। ঘুম এই রাস্তাটা আসলে ভালো লাগছে ভাই আমার। একটু ভয়ানক মিস্ট্রি টাইপের রোড, কারণ আমি আর আগে আসা হয়নি না, আগে আসলে মিষ্টি তো লাগবে, এটা অস্বাভাবিক কিছু না। পাহাড়গুলো দেখছেন দাদা, অস্থির লাগতেছে, অস্থির। মানুষ পাহাড়ের উপরে মনে বাস করে নাকি হইতে পারে। আর সূর্য মামা তো খালি কইতেছে আমি নামতাছি, তোমরা তাড়াতাড়ি যাও ভাই। আর টেনশনে আছি যে ফেরি পার হইতে কতক্ষণ লাগে, অন্য কিছু নিয়ে এত টেনশনে নাই। ওই পারে, ও আচ্ছা সমস্যা নাই। আচ্ছা ওই পারে ফেরি আসবে, তারপর আমরা আবার চলে যাব। তো আমরা এই পারের থেকে এই পারে চলে আসছি, কিন্তু মানুষ আবার স্লো হয়ে গেল কেন, কি হইলো? আল্লাহ ভরসা। তো মাঝখানে একটা খারাপ একটা খবর, তা হলো আমার রেইনকোটটা রাস্তায় পড়ে গেছে। এই জিনিসটা খুব পেন দিল আমাকে, এর কারণে একটু কষ্ট পেলাম। আর এই বড় ভাই, এই ভাই আপনার বান্দরবন যাবেন? হ্যাঁ বান্দরবন যাবেন, চলেন একসাথে যাই। তো যাওয়ার পথে এক বড় ভাইয়ের সাথে দেখা হইলো, পরিচিত না অপরিচিত, একসাথে বান্দরবন যাব। এটা একটা ভালো, মানে একা যাওয়ার থেকে একজনের সাথে গেলে একটু ভালো লাগবে। দুই বাইক একসাথে গেলে রিস্ক ফ্রি। এটা হলো হাইওয়ের একটা আলাদা মজা, একসাথে যাওয়া যায় অনেক দূর। এখান থেকে বান্দরবন এখনো 40 কিলোমিটার। বান্দরবন যে একটা হোটেল নিয়ে রাত্রে থাকতে হইব, কালকে দেখা যাক। ও রাত হয়ে গেছে, আর তার ব্লগের কিছু করার নাই, সব অন্ধকার আর অন্ধকার। তো যেতে থাকি, বান্দরবন হোটেলে নিয়েই যাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। কইতে যখন বেজে 7টা, তখন আমরা আসছি হইলো বান্দরবন আসার পথে খুব প্যারা লাগছে। মানে রাঙ্গামাটি থেকে বান্দরবনের যে হাইওয়েটা, একটা ফেরি পার হয়ে আসা লাগে। ফেরিটা যখন পার হয় তখনই অলমোস্ট 5:30টার মতো বাজে। তখন পুরা অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে যাওয়ার পরে পুরা আর গোপ্রো অন করিনি, অন না করে ডাইরেক্ট আমরা একটানে চলে আসছি হলো বান্দরবনের এই সাইডে। আর রাস্তার অবস্থা খুব খারাপ ভাই, মানে রাত্রের বেলা ওই রাস্তা অবশ্যই এমনিও রিস্কি। ওই এলাকার মানুষ বলছে ভাই সাবধানে যেন, কেউ থামতে বললে থামবেন না, মানে কোনো না কোনো কারণে বলছে। তারপর আমরা রওনা দিছি আল্লাহর নাম নিয়ে। ফেরি পার হলাম, ফেরি পার হওয়ার পরেও মিনিমাম 60 কিলোর মতো, মানে পাহাড়ি রাস্তা, পুরোটাই পাহাড়ি রাস্তা বলতে গেলে। পরে আস্তে আস্তে হঠাৎ এক ভাইয়ের সাথে দেখা হইলো। মানে ঘটনা হয়েছে, ভাইটা অপরিচিত আর কি, তার বাড়ি হলো বান্দরবন। সে ওই ফেরিতে করে আসতেছিল। পরে তার সাথে ভালো মতো কমিউনিকেশন করে পরিচয় হয়ে নিলাম। পরিচয় হওয়ার পরে একসাথে আমরা বান্দরবন পর্যন্ত আসছি। একা আসলেও খুব রিস্ক লাগতো, কারণ রাত্রের বেলা প্লাস হিল প্লাস নীরব জায়গা, সব মিলাজিলা খুব রিস্কে ছিল। তারপর ব্যাপারটা হইলো, তার পাওয়ার পরে মনে একটা সাহস পেলাম, সাহস নিয়েই পরে রওনা দিছি। পরে ভালো মতোই আসছি। আর এখন আমরা আছি হইলো বান্দরবন হিল ভিউ রিসোর্টে। সকালবেলা দেখাবো রুমের অবস্থা কি। এখন তো আসছি, অবস্থা খুব খারাপ করে ফেলছি রুমের।
তারপর এখন রাত্রের খাবার খেয়ে এসে ঘুমিয়ে পড়বো। সকালের দিকে ইচ্ছা ছিল বান্দরবন শহরের কি বলি বান্দরবনে হিলে যাওয়ার, কিন্তু একা রিস্ক হয়ে যায় এবং পাহাড়ে অবস্থা এখন আপাতত ভালো না, অনেক ঝামেলা টামেলা হইতে পারে, শুনছি অনেক ঝামেলা হইতেছে ওই সাইডে। তারপর শুনলাম যে আমরা ডাইরেক্ট এখান থেকে চলে যাব কক্সবাজার, কক্সবাজার থেকে দেখি 1-2 দিন থেকে দেন আমরা ব্যাক করব ঢাকা। এগুলো আপাতত অবস্থা, তো দেখা যাক কি হয় না হয়। তো সাথে থাকেন, সবসময় ইনফিনিটি ট্রাভেলের সাথে থাকেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।